আমরা ক্লাস 8-এর পরিবেশ ও বিজ্ঞান এই বিষয়টির অন্তর্গত ফিজিক্যাল সায়েন্স পার্টটি পড়ছিলাম এবং ফিজিক্যাল সায়েন্সের আমরা 1-1 যে চ্যাপ্টারটা আছে বল ও চাপ সেটা স্টার্ট করেছিলাম। আমরা ক্লাস 8-এর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের ফিজিক্যাল সায়েন্স পার্টের অন্তর্গত 1-1 চ্যাপ্টার অর্থাৎ বল ও চাপ এটা পড়ছিলাম। এর প্রথম অংশটি আমরা পড়েছি, আজকে আমরা এর দ্বিতীয় অংশটি পড়ব। তো এই যে বল ও চাপ চ্যাপ্টার, এখন আমি চলে যাব পেজ নাম্বার 3-তে ঘর্ষণ ও তার পরিমাপ এই বিষয়টা। পেজ নাম্বার 3 ঘর্ষণ ও তার পরিমাপ এই বিষয়টা। তো ঘর্ষণ বিষয়টা কি এটা আমরা একটু জানবো, সেটাকে আমরা একটা ঘর্ষণ বিষয়টা কি সেটা আমরা জানবো এবং সেটাকে আমাদের একটা বাস্তব যে কোনো অভিজ্ঞতার মাধ্যমে বোঝার চেষ্টা করব। ধরো এটা একটা টেবিল, এই টেবিলটাকে আমি বি নাম দিয়েছি, তার উপরে একটা ব্লক রাখা আছে এ। ব্লক মানে একটা ভারী বস্তু আর কি, এটা কাঠের বস্তু হতে পারে, অন্য কোনো ভারী বস্তু হতে পারে। ঠিক আছে, তাহলে এটা একটা টেবিল, সেই টেবিলটার নাম দিয়েছি বি। তার উপরে টেবিলের উপরে আমাদের একটা ভারী কোনো বস্তু বা ব্লক রাখা আছে। এবারে যতক্ষণ না আমি এই ব্লকটির ওপর কোনো বল প্রয়োগ করব, অর্থাৎ প্রযুক্ত বলটা যদি শূন্য হয়, তাহলে সেক্ষেত্রে কোনো ঘর্ষণ বলের উদ্ভব হবে না বিপরীত দিক দিয়ে। ঘর্ষণ বলটা কোথায় কাজ করে না, এই যে এ মানে ব্লকটার যে নিচের অংশটা বা যে নিচের তলটা, আর টেবিল বি তার যে ওপরের তলটা, অর্থাৎ ব্লক এর নিচের তল আর টেবিল বির ওপরের তল, এই দুটো তলের যে সংস্পর্শ যে বা যে সংযোজক যে তলটা বা সরল রেখাটা, অর্থাৎ এইটা, এই লাইন বরাবর ঘর্ষণ বলটা উদ্ভব হবে প্রযুক্ত বলের বিপরীত দিকে। ঘর্ষণ বলটা উদ্ভব হবে প্রযুক্ত বলের বিপরীত দিকে। কিন্তু যতক্ষণ না আমি বস্তুটির বা ব্লকটির ওপর কোনো বল প্রয়োগ যতক্ষণ না করব, অর্থাৎ প্রযুক্ত বল ক্যাপিটাল এফটা যতক্ষণ 0 থাকবে, ততক্ষণ কিন্তু কোনো ঘর্ষণ বল, যেটাকে আমি ছোট হাতের এফ দিয়ে লিখছি, সেটাও কিন্তু উদ্ভব হবে না এবং বস্তুটি কিন্তু স্থির থাকবে। ঠিক আছে, এরপর আমি বস্তুটার উপর, যেমন ধরো এই বইটা, আমি এই বইটার উপরে কোনো বল প্রয়োগ করছি না প্রথমে, সুতরাং বিপরীত দিক থেকে কোনো ঘর্ষণ বলেরও উদ্ভব হচ্ছে না। এরপর আমি দেখো বইটার উপর আঙ্গুল দিয়ে একটুখানি বল প্রয়োগ করছি ঠিকই, কিন্তু বইটা কি গতিশীল হচ্ছে না, বইটা কিন্তু গতিশীল হচ্ছে না। আমি কিন্তু বল প্রয়োগ করছি, আমাদের সাধারণ ধারণা কি বলে যে বল প্রয়োগ করলেই স্থির বস্তু গতিশীল হয়ে যাওয়ার কথা, কিন্তু আমি কিন্তু দেখো বল প্রয়োগ করছি, তা সত্ত্বেও কিন্তু বইটা তো গতিশীল হচ্ছে না। এটা কেন হচ্ছে? কারণটা হচ্ছে যে এরপর প্রযুক্ত বল ক্যাপিটাল এফ একটু করে যদি আমি বৃদ্ধি করি, তাহলে তখন কিন্তু যেই প্রযুক্ত বলটা আমি প্রয়োগ করব উল্টো দিক থেকে কিন্তু ঘর্ষণ বলটারও উদ্ভব হবে। ঠিক আছে, উল্টো দিক থেকে কিন্তু ঘর্ষণ বলটাও কিন্তু উদ্ভব হবে এবং প্রত্যেক মুহূর্তে প্রযুক্ত বল ক্যাপিটাল এফ আর উল্টো দিক থেকে ক্রিয়াশীল ঘর্ষণ বল স্মল এফ দুটো হয় সমান ও বিপরীতমুখী। অর্থাৎ এই ব্লকটির ওপর যে লব্ধি বলটা কাজ করে সেটা হয় শূন্য, অর্থাৎ ব্লকটির ওপর মোট ক্রিয়াশীল বল শূন্য হয়, তার ফলে বস্তুটি কিন্তু স্থির থাকে। ঠিক আছে, অর্থাৎ এক্ষেত্রে ঘর্ষণ বল একটা কাজ করছে ঠিকই, কিন্তু
বস্তুটা কিন্তু গতিশীল হচ্ছে না, বস্তুটা কি থাকছে, স্থির থাকছে। একে বলা হয় স্থিত ঘর্ষণ বা স্থির অবস্থার ঘর্ষণ বলে। এরপর দেখো প্রযুক্ত বলটা আমি ধীরে 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 বাড়াবো, ঠিক আছে। তো যত প্রযুক্ত বল ক্যাপিটাল এফটা আমি বাড়াবো, তত ওই স্থিত ঘর্ষণ বল ছোট হাতের এফটা যেটা বিপরীত দিক থেকে কাজ করছে সেটাও কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকবে। একটা সময় পর স্থিত ঘর্ষণ বল ছোট হাতের এফটা বাড়তে বাড়তে তার সর্বোচ্চ মানে পৌঁছে যায়। স্থিত ঘর্ষণ বলের এই সর্বোচ্চ মানটাকে বলা হয় সীমাস্থ ঘর্ষণ। এরপর প্রযুক্ত বল ক্যাপিটাল এফ যদি এই সীমাস্থ ঘর্ষণ অপেক্ষা যদি একটুখানিও বেশি হয়, তখন কিন্তু বস্তুটা স্থির থাকে না, তখন বস্তুটা কিন্তু চলতে শুরু করে, অর্থাৎ গতিশীল হয়ে যায়। সেক্ষেত্রে যে ঘর্ষণ বলটা ক্রিয়া করে প্রযুক্ত বলের বিরুদ্ধে সেটাকে বলা হয় চল ঘর্ষণ বল, চল ঘর্ষণ বল বলে। তাহলে কি বললাম, আমরা এখানে পড়ছি কি ঘর্ষণ জিনিসটা কি, সেটা আমরা একটা বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে জানার চেষ্টা করব। আমার এটা একটা টেবিল বি ধরে নাও, তার উপর আমরা একটা ভারী কোনো ব্লক রেখেছি, ঠিক আছে। এবারে আমি এই বাঁ দিক থেকে ডান দিকে ব্লকটির ওপর ক্যাপিটাল এফ বাইরে থেকে বল প্রয়োগ করব, ঠিক আছে। আর একটা ঘর্ষণ বল উদ্ভব হবে, সেই ঘর্ষণ বলটাকে আমরা ছোট হাতের এফ চিহ্ন দিয়ে লিখছি। ঘর্ষণ বলটা কোন দিকে ক্রিয়াশীল হবে না, ঘর্ষণ বলটা প্রযুক্ত বলের বিপরীত দিকে ক্রিয়াশীল হবে। আবার বলছি, ঘর্ষণ বল প্রযুক্ত বলের বিপরীত দিকে ক্রিয়াশীল হবে, অর্থাৎ বস্তুর গতিতে বাধা সৃষ্টি করবে, বস্তুর গতিতে বাধা সৃষ্টি করবে। আর এটা কোন লাইন বরাবর কাজ করবে না, ব্লক এ উপরে যে টেবিলের উপরে যে বস্তুটা রাখা আছে, অর্থাৎ ব্লক এর যে টেবিলের উপরে যে বস্তুটা রাখা আছে, অর্থাৎ টেবিলের উপরে যে বস্তুটা রাখা আছে, অর্থাৎ ব্লকের যে নিচের তলটা, ঠিক আছে, ব্লকের নিচের তলটা টেবিল বি এর যে উপরের তলটা, এর নিচের তল আর বি এর উপরের তলের যে সংযোজক সরলরেখা, সেই সরলরেখা বরাবর বা সেই তল বরাবর, সংযোজক তল বরাবর ঘর্ষণ বল স্মল এফটা কাজ করবে প্রযুক্ত বল ক্যাপিটাল এফ এর বিপরীত দিকে। তো প্রথমে যখন আমরা ব্লকটির ওপর বাইরে থেকে কোনো বল প্রয়োগ করিনি, অর্থাৎ ক্যাপিটাল এফটা যখন 0, তখন কিন্তু কোনো ঘর্ষণ বল স্মল এফ উদ্ভব হবে না এবং বস্তুটি স্থির থাকবে, ঠিক আছে। অর্থাৎ যতক্ষণ না আমরা বাইরে থেকে কোনো বল প্রয়োগ করব, ততক্ষণ কিন্তু কোনো ঘর্ষণ বলের উদ্ভব হবে না এবং বস্তুটা স্থির থাকবে। এরপর প্রযুক্ত বল ক্যাপিটাল এফটা যদি একটুখানি বৃদ্ধি করি, এই যে বইটার উপর প্রথমে কোনো বল প্রয়োগ করা হয়নি, উল্টো দিক থেকে কোনো ঘর্ষণ বলও ক্রিয়া করবে না। এরপর ধরো আমি একটুখানি বল প্রয়োগ করছি, কিন্তু তা সত্ত্বেও দেখা যাচ্ছে যে বইটা কিন্তু স্থিরই থাকছে, গতিশীল হচ্ছে না। কেন হচ্ছে এই জিনিসটা? কারণ আমি যখনই কোনো বল প্রয়োগ করব ওই ব্লকটির ওপর, তখন বিপরীত দিক থেকে কিন্তু ঘর্ষণ বল স্মল এফটাও কিন্তু উদ্ভব হবে।
এবং প্রতি মুহূর্তে প্রযুক্ত বল ক্যাপিটাল এফ আর ঘর্ষণ বল স্মল এফ হচ্ছে সমান ও বিপরীতমুখী, অর্থাৎ বস্তুটির উপর মোট যে বলটা বা লব্ধি বলটা কত ক্রিয়া করে না 0, সেই কারণে বস্তুটি কিন্তু স্থিরই থাকে। একে বলা হয় স্থিত ঘর্ষণ বা স্থির অবস্থার ঘর্ষণ, অর্থাৎ ঘর্ষণ বল ক্রিয়া করছে বস্তুটির উপর এবং বস্তুটি স্থির থাকছে, তাই এটাকে বলা হয় স্থিত ঘর্ষণ বা স্থির অবস্থার ঘর্ষণ। এরপর প্রযুক্ত বল ক্যাপিটাল এফ যত আমরা বৃদ্ধি করতে থাকব তত উল্টো দিক থেকে ক্রিয়াশীল স্থিত ঘর্ষণ বল স্মল এফটাও কিন্তু একটু একটু করে বৃদ্ধি পেতে থাকবে এবং একটা সময় পর স্থিত ঘর্ষণ বল স্মল এফটা তার সর্বোচ্চ মানে পৌঁছে যায়, একে সীমাস্থ ঘর্ষণ বলে। এরপর প্রযুক্ত বল ক্যাপিটাল এফ যদি সীমাস্থ ঘর্ষণ অপেক্ষা একটুখানিও বেশি হয়, যেমন এক্ষেত্রে দেখো প্রথমে বল প্রয়োগ করছি, কই বইটা তো গতিশীল হচ্ছে না, কারণ তখনও আমরা সীমাস্থ ঘর্ষণ অতিক্রম করিনি। যেই প্রযুক্ত বলটা এবারে সীমাস্থ ঘর্ষণটাকে অতিক্রম করে গেল তখন কিন্তু বস্তুটি চলতে শুরু করবে এবং এক্ষেত্রে বস্তুর গতির বিরুদ্ধে আর স্থিত ঘর্ষণ বল নয় কি কাজ করবে না বস্তুর গতির বিরুদ্ধে চল ঘর্ষণ বল ক্রিয়া করবে। এক্ষেত্রে বস্তুর গতির বিরুদ্ধে চল ঘর্ষণ বল ক্রিয়া করবে। তাহলে এখান থেকে দেখো আমরা এবারে ঘর্ষণ বলের সংজ্ঞা দেব, যে যখন কোনো তল অপর একটি তলের সংস্পর্শে থেকে, যেমন এখানে যখন কোনো তল বলতে এখানে বলা হচ্ছে আমাদের এই উদাহরণে হচ্ছে ব্লক এ আর অপর একটি তলের সংস্পর্শে থেকে, অপর তলটাকে ব্লক ওই টেবিল বি, ঠিক আছে, থেকে যখন তলটি সাপেক্ষে গতিশীল হয়, মানে টেবিলের সাপেক্ষে ব্লকটা গতিশীল হচ্ছে বা গতিশীল হওয়ার চেষ্টা করছে, তখন এক তল অপর তলের গতির বিরুদ্ধে বা গতির চেষ্টার বিরুদ্ধে, মানে টেবিলটা ব্লকটার গতির বিরুদ্ধে বা গতির চেষ্টার বিরুদ্ধে একটা বল প্রয়োগ করছে, একেই ঘর্ষণ বল বা ঘর্ষণ বলা হয়। ঠিক আছে, তাহলে কোনো তল অপর একটি তলের সংস্পর্শে থেকে, এক্ষেত্রে উদাহরণে আমরা বললাম যে প্রথম তলটা হচ্ছে ব্লক এ আর দ্বিতীয় তলটা হচ্ছে টেবিল বি, এরা পরস্পরের সংস্পর্শে আছে, তখন তলটির সাপেক্ষে গতিশীল হয় বা গতিশীল হওয়ার চেষ্টা করে, ব্লক এটা টেবিলের সাপেক্ষে গতিশীল হওয়ার চেষ্টা করছে বা গতিশীল হচ্ছে, তখন এক তল অপর তলের গতির বিরুদ্ধে, অর্থাৎ টেবিলটা ব্লকের গতির বিরুদ্ধে বা গতির চেষ্টার বিরুদ্ধে প্রযুক্ত বলের বিপরীত দিকে যে বল প্রয়োগ করে, অর্থাৎ তার গতিটাকে বাধা দিতে চেষ্টা করে, তাকেই ঘর্ষণ বল বা ঘর্ষণ বলা হয়। এই ঘর্ষণটা সৃষ্টি হচ্ছে কেন না, দেখো চিত্রে দেখানো ব্লক এ এবং টেবিল বির যে অংশ পরস্পরের সংস্পর্শে আছে, এই যে ব্লক এর নিচের অংশটা, টেবিল বির উপরের অংশটা, এই যে অংশটা সংস্পর্শে আছে, তো তাদের অণুগুলি এত কাছাকাছি চলে আসে যে ওগুলি পরস্পরের ওপর আন্তরাণবিক বল ক্রিয়া করে, এটি হলো ঘর্ষণের উৎস। অর্থাৎ এ তলটার নিচের অংশটা, এখানে যে অণুগুলো আছে, আর বি তলটার উপরের অংশটা, এখানে যে অণুগুলো আছে, এরা এতটাই কাছাকাছি চলে আসে যে এ তলের নিচের অংশের অণুগুলো বি তলের নিচের অংশের অণুগুলোর উপর একটা আকর্ষণ বল প্রয়োগ করে বা আন্তরাণবিক বল প্রয়োগ করে। এই আকর্ষণ বল বা আন্তরাণবিক বলটার ফলেই ঘর্ষণ বলটির উদ্ভব হয়। ঠিক আছে, তাহলে এ তল মানে এ ব্লকটা যখন টেবিল বি এর উপরে গতিশীল হওয়ার চেষ্টা করছে,
তখন এ ব্লকটার যে নিচের অংশটা আর বি টেবিলের ওপরের অংশটা এরা এতটাই কাছাকাছি চলে আসে যে এ তলের নিচের অংশের অণুগুলো আর বি তলের উপরের অংশের অণুগুলো এরা এতটাই কাছাকাছি চলে আসে যে ওরা পরস্পরের উপর আকর্ষণ বল সৃষ্টি করে এবং এই আকর্ষণ বলটাই হচ্ছে ঘর্ষণ বলের উৎস। আচ্ছা, এবার আমরা বললাম কি যে ঘর্ষণ বল সাধারণত বাধা সৃষ্টি করে, ঠিক আছে। অর্থাৎ ঘর্ষণের ফলে কোনো যন্ত্রের যে তল দুটির মধ্যে ঘর্ষণ হয় সেগুলিতে ক্ষয় হবে বাধার ফলে, ঠিক আছে। তো এই ঘর্ষণ কমানোর জন্য আমরা কিছু পদ্ধতি অবলম্বন করে থাকি, যেমন যে দুটো অংশের মধ্যে ঘর্ষণ হয় সেগুলিতে দেখে থাকবে তোমরা গ্রিস বা তেল ইত্যাদি দেওয়া হয়। গ্রিস তেল এগুলো দিয়ে দিলে ঘর্ষণটা কমে যায়, তার ফলে ওই ঘর্ষণের ফলে যে ক্ষয়টা সেটাও কিন্তু কমে যাবে, ঠিক আছে। তাহলে আমরা যেটা বললাম যে ঘর্ষণ সাধারণত বাধা সৃষ্টি করে, তাই ঘর্ষণের ফলে কোনো যন্ত্রের যে তল দুটির মধ্যে ঘর্ষণ হচ্ছে সেগুলিতে ক্ষয় সৃষ্টি হয়। সেই ঘর্ষণকে কমানোর জন্য আমরা কি করে থাকি না ওই তল দুটির মধ্যে গ্রিস তেল ইত্যাদি দিয়ে থাকি, তার ফলে ঘর্ষণটা কমে যাবে এবং ঘর্ষণজনিত যে ক্ষয়টা সেটার থেকেও কিন্তু আমরা রক্ষা পাবো। আবার দেখো, ঘর্ষণ বলটা যদি না থাকতো তাহলে কিন্তু আমরা ভূমিতে চলতে ফিরতে কিন্তু আমাদের অসুবিধা অনুভব করতাম। যেমন যদি আমাদের কাউকে বলে একটা পুরোপুরি প্লেন জায়গাতে, যেমন ধরো একটা বিশাল বড় বরফের চাং ব্লক আছে, তার উপরে খালি পায়ে হাঁটতে বললো, তো দেখবে আমরা হাঁটতে পারবো না, আমরা স্লিপ কেটে কেটে পড়ে যাব। কারণটা কি? কারণ হচ্ছে ওখানে ঘর্ষণ বলটা খুবই কম, ঠিক আছে। কারণটা হচ্ছে ওখানে ঘর্ষণ বলটা খুবই কম। তাহলে ঘর্ষণ বল যদি কোথাও কম হয় সেখানে কিন্তু আমাদের চলতে ফিরতে খুবই অসুবিধা হবে, আমরা স্লিপ কেটে কেটে পড়ে যাব। একটা বিশাল প্লেন কোনো জায়গাতে খালি পায়ে যদি হাঁটতে দেয় বা বরফের চাঙের উপর খালি পায়ে হাঁটতে দেয়, সেটা এতটাই প্লেন, অর্থাৎ ওখানে ঘর্ষণটা এতটাই কম যে আমরা কিন্তু হাঁটতে পারবো না, স্লিপ কেটে কেটে পড়ে যাব। সুতরাং ঘর্ষণ একদিকে যেমন বাধা সৃষ্টি করে, তার ফলে ক্ষয় হয়, তেমনি ঘর্ষণ যদি না থাকতো তাহলে আমাদের কিন্তু অনেক মানে বাস্তব জীবনে আমরা যে ঘটনাগুলি ঘটে তাদের অনেক ক্ষেত্রে কিন্তু অসুবিধার সৃষ্টি হতো, ঠিক আছে। ওই যে বললাম যে আমরা ভালো করে চলতে ফিরতেই পারতাম না ঘর্ষণ বলটা যদি না থাকতো। তো এই কারণে অনেক সময়তে ঘর্ষণ বাড়ানোর প্রয়োজন হয়। কি বললাম? ঘর্ষণ বাড়ানোর প্রয়োজন হয়। যেমন তোমরা দেখে থাকবে সাইকেল বা গাড়ির চাকা খাঁজ কাটা করা থাকে, কারণটা কি? ঘর্ষণটা বাড়ানোর জন্য। জুতোর নিচে স্পাইক দেওয়া হয় ফুটবলারদের, কারণটা কি? ঘর্ষণ বাড়ানোর জন্য। এতে কি হবে? সাইকেল বা গাড়িটা রাস্তায় স্কিড করার প্রবণতা কমে যাবে, বা যে ফুটবলার খেলছে তারও স্কিড করে পড়ে যাওয়ার প্রবণতাটাও কিন্তু কমে যাবে, ঠিক আছে। তাহলে ঘর্ষণ যেমন একদিকে অসুবিধার সৃষ্টি করে, সেমনি ঘর্ষণ না থাকলে বললাম কি বাস্তব অনেক ঘটনায় আমাদের অনেক অসুবিধা হতো। তো সেই অসুবিধাগুলোকে দূর করার জন্য অনেক সময় ঘর্ষণ বাড়ানোর প্রয়োজন পড়ে। এই উদ্দেশ্যে সাইকেল বা গাড়ির চাকা খাঁজ কাটা করা হয়, জুতোর নিচে স্পাইক লাগানো হয়, এতে ঘর্ষণ বেড়ে যাবে এবং স্কিড করে পড়ে যাওয়ার প্রবণতাটাও কমে যাবে। তাহলে আমরা ক্লাস 8-এর ফিজিক্যাল সায়েন্সের 1-এর 1 যে বল ও চাপ চ্যাপ্টারটা পড়ছিলাম, ক্লাস 8-এর ফিজিক্যাল সায়েন্সের 1-এর 1 যে বল ও চাপ চ্যাপ্টারটা পড়ছিলাম, তার দ্বিতীয় অংশ ঘর্ষণ, এটা এখানে আমাদের এখানেই শেষ হলো। তার দ্বিতীয় অংশ ঘর্ষণ, এটা এখানেই শেষ হলো।